প্রিয় বন্ধুরা, জব উইথ এমসিতে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চাকরির একটি নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম। তো ইতিমধ্যেই গত 16ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু জিডিএস, যেটি দেখো এখানে নোটিফিকেশনে দেওয়াই রয়েছে, 28 জানুয়ারি 2026 নোটিফিকেশান নাম্বারটা এখানে রয়েছে। এই নোটিফিকেশান অর্ডারে গতকাল কিন্তু তোমাদের অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা বন্ধ হয়েছে এবং যারা 14 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছিলে তারা কিন্তু এখনও ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা 14 তারিখের মধ্যে অর্থাৎ 14ই ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারছো না। যাই হোক, ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো টোটাল কিন্তু পোস্ট রয়েছে 28,740টি গোটা ভারতবর্ষ জুড়ে। আর আজকের ভিডিওতে আমি যা যা বিষয় বলবো, প্রথমেই তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো অনলাইন, তো সেই ক্ষেত্রে কোন কোন বিষয়ে এডিট তোমরা করতে পারো। দ্বিতীয় নম্বর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজনীয়। কারণ কোনো ডকুমেন্ট বাদ পড়লে বা সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু তোমার সেই অ্যাপ্লিকেশন যতটাই তুমি 16 তারিখের মধ্যে করে থাকো না কেন সেটা কিন্তু বাতিল হবে। দেখো, একটু চোখ বুলিয়ে নাও। দ্য শিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড দ্য এডিট কারেকশন উইন্ডো ইজ অ্যাজ আন্ডার। তাহলে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটা বলা হয়েছিল। একটু লক্ষ্য করে দেখো কি বলা হয়েছে। 31/1/2026 টু 14/2/2026, এই 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখের মধ্যে যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছিলে তারাই কিন্তু এখনো পর্যন্ত কি করতে পারবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সেটা পুনরায় করতে পারো, এডিটও করতে পারো। আর 14 তারিখের মধ্যে যারা রেজিস্ট্রেশন করোনি তাদের কিন্তু আর কোনো ধরনেরই কিন্তু সুযোগ থাকছে না। অবশ্যই বিষয়টা বোঝা গেল। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সাবমিশন। দেখো, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফি পেমেন্ট। ফি পেমেন্ট এর আগেও বলা হয়েছে এবং তোমাদের 1 থেকে 37 যে সরকারি যে ওয়েবসাইট রয়েছে, 37টা যে পৃষ্ঠা রয়েছে সেখানে কিন্তু পেমেন্টের বিষয়টা বলা রয়েছে। তবুও আরও একবার আমি বলছি, এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো পে করতে হবে না। এবং জেনারেল, ওবিসি, জেনারেল এবং ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট তাদের জন্যই কিন্তু 100 টাকা করে ফি লাগছে। অন্যদিকে কি না, যারা তোমার এসসি রয়েছে অথবা এসটি রয়েছে তাদের কিন্তু কোনো ফি এখানে লাগছে না। আর ফিমেল ক্যান্ডিডেট আগেই বলেছি যে তাদের কোনো পেমেন্ট লাগছে না। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস অ্যান্ড ফি পেমেন্ট সেটা কিন্তু কত বলা হয়েছে, 16 তারিখ পর্যন্ত, যেটা কিন্তু গত দিন অলরেডি শেষ হয়ে গেছে। এইবার এডিট অথবা কারেকশান, দেখা গেলো কোনো যদি ভুল থেকে থাকে বা কারো কোনো সমস্যা রয়েছে বা অ্যাপ্লিকেশনে কোনো ধরনের সমস্যা তার মাথায় আসছে যে হয়তো বা এখানে ভুল হয়েছে বা ডেট অফ বার্থ ভুল হতে পারে, অথবা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কিন্তু আমাদের যে ভ্যাকান্সি প্রেফারেন্স, সেখানে ডিভিশন চয়েস করা, পাশাপাশি পোস্ট অফিস চয়েস করা এবং পাশাপাশি হলো কি করা, প্রেফারেন্স দেওয়া 1 2 3 করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুনরায় আবার কি করতে পারি, আমাদের যে নিজস্ব রেজিস্ট্রেশন আইডি রয়েছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আইডি, সেটাকে বা সেটা ব্যবহার করে আমরা আবার অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আমরা সেই বিশেষ যে সমস্যাটা রয়েছে বা যার যে সমস্যা, সে এডিট বাটনে ক্লিক করে আর পুনরায় কিন্তু সেটাকে কি করতে পারে, কারেকশন করতে পারে। তো সেটা বা সেই তারিখ রয়েছে কত, 18/2/2026 থেকে 19/2/2026 পর্যন্ত। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে বা কীভাবে আমরা এডিট করব। এডিট করতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা একটু লক্ষ্য করো। দেখো, আমাদের যে সরকারি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, তো সেখানে ক্যান্ডিডেট লগ ইন বলে একটা কিন্তু বাটন রয়েছে। তো ক্যান্ডিডেট
লগ ইন বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে সেখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, বিশেষ করে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, পাশাপাশি পাসওয়ার্ড চাইবে। তো অবশ্যই তোমরা কিন্তু যখন ফর্ম ফিল আপ করেছো একটা পাসওয়ার্ড পেয়েছো এবং তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডিও তৈরি হয়েছে বা ইউজার আইডি, সেই আইডি কিন্তু ব্যবহার করে এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় তুমি কিন্তু তোমার ডিটেলসগুলি দেখে নিতে পারো এবং যেই জায়গায় তোমার মনে হচ্ছে যে সন্দেহজনক বা ভুল হয়েছে সেটাকে কিন্তু পুনরায় কারেক্ট করতে পারো এবং সর্বশেষ সেটাকে আবার কিন্তু সাবমিট করতে পারো। এবারে চলে আসবে, দেখো এজ লিমিট। এজ লিমিটের বিষয়টা তোমরা ইতিমধ্যেই জানো, তো তবু অনেকের মনে একটা ভ্রান্তির সৃষ্টি হয়েছে, ভুল ধারণার সৃষ্টি হয়েছে সেই বয়সের বিষয়টা নিয়ে, যে কত বছর হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সর্বোচ্চ কত বছর পর্যন্ত করতে পারবে। তো মিনিমাম এজ এখানে কিন্তু বলাই রয়েছে 18 ইয়ার্স, 18 ইয়ার্স মিনিমাম, এবং সর্বোচ্চ হলো 40 ইয়ার্স। তো অন্যান্য যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সে বিষয়গুলো কীভাবে রয়েছে সেটা দেখে নাও। তো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটি তাদের কিন্তু 5 ইয়ার্স। তাহলে 40 ইয়ার্স যদি কি থাকে, ম্যাক্সিমাম থাকে, তাহলে আপ টু 45 ইয়ার্স, 45 বছর পর্যন্ত তারা কিন্তু এই পদের জন্য যোগ্য। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি, ওবিসির জন্য কিন্তু 3 বছর। অন্যান্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে বিষয়টা দেওয়া থাকে, যে সুযোগ দেওয়া থাকে, ঠিক একই রকমভাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্যও কিন্তু 3 বছর। তাহলে তাদের সর্বোচ্চ এই যে চাকরির ক্ষেত্রে আবেদনের যোগ্য তারা কত হবে, 40+3 অর্থাৎ 43 বছর পর্যন্ত। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য নো রিল্যাক্সেশনস, ইডাব্লিউএস যারা ক্যাটেগরি তাদের জন্য কোনো কিন্তু ছাড় নেই। এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, পিডাব্লিউবিডি 10 ইয়ার্স, 50 বছর পর্যন্ত তারা কিন্তু এখানে কি করতে পারছে, আবেদনের যোগ্য হচ্ছে। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, পিডাব্লিউবিডি, পাশাপাশি তারা যদি ওবিসি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কত, 13 ইয়ার্স, 40+13 = 53 ইয়ার্স। আপ টু 53 ইয়ার্স দে উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, পিডাব্লিউবিডি প্লাস এসসি এসটি যদি থাকে, ওবিসি থাকলে দেখো 13 বছর, এবং পিডাব্লিউবিডি পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, পাশাপাশি সেই ক্যান্ডিডেট যদি এসসি বা এসটি হয়ে থাকে তাহলে সেটা বা তিনি কি করছেন, 55 ইয়ার্স, যেহেতু 40 ইয়ার্স সর্বোচ্চ বলা হয়েছে, তো তার ক্ষেত্রে 55 ইয়ার্স কিন্তু কি হবে, গ্রহণযোগ্যতা পাবে টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য। তাহলে এজ রিল্যাক্সেশন বিষয়টি ক্লিয়ার করে আলোচনা করেছি। লক্ষ্য করে বলা রয়েছে ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারো আজকের ভিডিও। সর্বপ্রথম মার্কশিট, মার্কশিট আমাদের দরকার রয়েছে। তাহলে 1 নম্বরে আমরা কি বলছি, মার্কশিট। দ্বিতীয় নম্বরে আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি প্রুফ। এই ক্ষেত্রে তোমরা যে কোনো বিষয় নিতে পারো। কোন কোন বিষয় বলছি, যে কোনো জিনিস। প্রথমে আধার কার্ড হতে পারে, অথবা যদি প্যান কার্ড থাকে অবশ্যই নিতে পারো। পাশাপাশি তোমরা আইডেন্টিটি প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স নিতে পারো। তাহলে আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড নিয়ে গেলেই যথেষ্ট। সঙ্গে তোমাদের যদি প্রয়োজনীয় অন্যান্য কিছু থাকে সঙ্গে নিয়ে যেতেই পারো। তো সবগুলোরই কিন্তু কি করবে, 1 কপি করে জেরক্স রেখে দেবে। দ্বিতীয় নম্বর দেখো কাস্ট সার্টিফিকেট, তৃতীয় নম্বর কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এই ক্ষেত্রে এসসি থাকতে পারো, এসটি, পাশাপাশি ওবিসি। এসসি এসটি, যারা এসসি এসটি রয়েছে, তো তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছো এবং যেখান থেকে করেছো বা যে নোটিফিকেশনটা বের হয়েছে সেখানে লক্ষ্য করে দেখবে যে 37টি পৃষ্ঠা সেখানে রয়েছে। তো 37 পৃষ্ঠার 29 এবং 30 নম্বর পৃষ্ঠায় এসসি এবং এসটির সার্টিফিকেটের জন্য একটা ফর্ম বা বয়ান রয়েছে। তো
তো সেটাকে কিন্তু তোমরা প্রিন্ট আউট করে তার মতন করে নিয়ে যেতে হবে, বা ঠিক সেই রকমই করে নিয়ে যেতে হবে। অবশ্যই এটা সরকারের দ্বারা প্রদত্ত। এটা নিজের ক্ষেত্রে বা নিজেরা বা রাজ্য থেকে কিন্তু অবশ্যই নিয়ে যাওয়া যাবে না। ঠিক যেমনটি এখানে কেন্দ্রীয় সরকার যেমনটিভাবে দিয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে সেইভাবেই করতে হবে। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসিদের জন্য সেখানে 31 নম্বর পেজটা ভালো করে পড়ো, সেখানে বুঝতে পারো। যাদের এখনও সেটি প্রিন্ট আউট নেই, সেটা ওয়েবসাইটে গিয়ে প্রিন্ট আউট করে নিবে এবং ঠিক সেই অনুযায়ী সার্টিফিকেট কিন্তু সঙ্গে নিয়ে যাবে। পিডাব্লিউডিবি সার্টিফিকেট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে। পিডাব্লিউডিবি পাশাপাশি ইডাব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যেটাকে আমরা বলছি, সার্টিফিকেট থাকলে অবশ্যই আমরা নিব। ট্রান্সজেন্ডার, যদি কেউ ট্রান্সজেন্ডার হয়, ট্রান্সজেন্ডার যদি কেউ থেকে থাকে তাহলে সে সেই অনুযায়ী সার্টিফিকেট নিয়ে যাবে। ডেট অফ বার্থ প্রুফ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেট অফ বার্থ প্রুফের জন্য আমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট নিতে পারি, অ্যাডমিট নিলেই যথেষ্ট। তো এই ক্ষেত্রে তবুও বলে রাখি, কার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটা সে অবশ্যই নিতে পারে। এবং সর্বশেষ একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। তো সেটা কিন্তু অবশ্যই কোনো সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র হোক অথবা হসপিটাল হোক, সেখান থেকে নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেট কোথায় থেকে? অবশ্যই সেটা কি হতে পারে, সরকার প্রদত্ত কোনো স্বাস্থ্যকেন্দ্র হোক, পাশাপাশি হসপিটাল। তো প্রিয় বন্ধুরা, একটি সংক্ষিপ্ত ভিডিও। গতকাল কিন্তু তোমাদের আবেদন শেষ হয়ে গেছে। আর যারা এডিট করতে চাও তারা এডিট করে নিতে পারো। বিশেষ করে পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে অনেকেই এডিট করছো এখন, এবং ডকুমেন্টগুলো কি কি প্রয়োজন ভেরিফিকেশনের জন্য সে নিয়ে এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।